বন্ধুরা সবাই কেমন আছেন? আরিফুর রহমান লন্ডন থেকে আবারও আজকে হাজির হয়েছি ফেসবুক লাইভে। আজকের আলোচনার বিষয় সকালে যেভাবে বলেছিলাম, অ্যাকচুয়ালি বাংলাদেশ টাইম দুপুরে, যে আহ, রূপম ইসলাম ভারতীয় সঙ্গীত শিল্পী, কলকাতার বাঙালি সঙ্গীত শিল্পী, এবং বাংলাদেশি ব্যান্ড মাইলস, তারা যৌথভাবে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে একটি কনসার্টের আয়োজন হয়েছিল, কিন্তু একটি অপ্রীতিকর কারণে পুরো কনসার্টটি ভেস্তে যায় এবং এটা নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে এক ধরনের বাকবিতণ্ডার উদ্ভব হয়েছে। তো গতকাল রাতে প্রায় ঘন্টাখানেক ভারতীয় একজন অ্যাক্টিভিস্টের সঙ্গে এই নিয়ে আলাপ হচ্ছিল। এর রাজনৈতিক, সাম্প্রদায়িক এবং অন্যান্য আঙ্গিক থেকে আমরা আলাপ করছিলাম, এবং শুধুমাত্র এই ঘটনাটি যদিও একটি ম্যানিফেস্টেশন বা এক ধরনের রূপ পাচ্ছে, কিন্তু এর পেছনে যে সমস্যাগুলি ছিল তা নিয়ে আমরা অনেকক্ষণ আলোচনা করলেও এর ভেতরের কাহিনী ব্যাপারে আমরা সবাই এক ধরনের অনুমান করছিলাম। তো আজকে আমরা একটা সুযোগ পেয়েছি, এক ধরনের ভাগ্যবান বলতে হবে আমি, যে রূপম ইসলাম, ভারতীয় কলকাতার যিনি সঙ্গীত শিল্পী, তার একজন বন্ধুর সাক্ষাৎ পেয়েছি, যিনি সম্মতি দিয়েছেন আমাদের সাথে এই ফেসবুক লাইভে যোগ দেবার, এবং তার সাথে আমরা আসলে একটু পরেই আলোচনায় যোগ দিচ্ছি এবং তার কাছ থেকে শুনতে পাবো যে বাংলাদেশে এবং ভারতের মধ্যে এই যে আপনার নানা সময় নানা ধরনের সমস্যা সৃষ্টি হয়, এবং মাইলসের আপনার শামীন হামিন এবং শাফিন, এই দুইজন মাঝে মাঝে যে সমস্ত অপকর্ম করে থাকেন, তার ফলাফল বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে কিভাবে পড়ে, এটা নিয়ে আমরা আসলে চলে যাচ্ছি। তো বন্ধু, ওনাকে আমি ট্যাগ করেছি এই পোস্টে, এবং আচ্ছা, আপনারা একটু ছোট্ট করে আমাকে বলেন যে সাউন্ড শোনা যাচ্ছে কিনা। আমি শুনতে পাচ্ছি আমার সাউন্ড, কিন্তু আপনারা একটু বলেন যে সাউন্ড শোনা যাচ্ছে কিনা। আম, শোনা গেলে ভালো হতো। আর অনেকে বলছে ক্যানট প্লে ভিডিও, এটা আমার মনে হচ্ছে ঠিকই আছে, কারণ আমি আমার কথা শুনতে পাচ্ছি এবং এটা সেপারেট নেটওয়ার্ক দিয়ে আসছে। তো ওনার নাম হচ্ছে ইশতিয়াক ইসলাম খান। ইশতিয়াক, কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো। আমি লন্ডনে যেহেতু থাকি এখন, সন্ধ্যা হচ্ছে, আপনার ওখানে নিশ্চয়ই অনেক রাত, প্রায় মধ্যরাত। অনেক রাত, প্রায় এত রাত, 12:30টার কাছাকাছি। 12:30, 12:15, সো অনেক রাতে আমাদের জন্য সময় বের করার জন্য আম, ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, সবাই বলছেন যে সব থ্যাংক ইউ। ঠিক আছে এবং আপনার কথাও শোনা যাচ্ছে। সো আমরা তাহলে আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার সঙ্গে প্রথমে যেটা জানতে চাইবো, যে আপনার অথেন্টিসিটি এস্টাবলিশ করার নিয়ে কথা, যে আপনি রূপম ইসলামের সাথে কিভাবে সম্পর্কিত, এই বিষয়ে যদি আপনি একটু আমাদের ব্যাকগ্রাউন্ড দেন আপনার ব্যাপারে। আমি রূপম ইসলামের সাথে সম্পর্কিত, বেসিক্যালি আমি ওনার ফ্যান। এবং প্রায় 2011 সালের দিকে ওনার সাথে আমার যোগাযোগ হয়, এবং সেটা একজন ফ্যান হিসেবেই। তো আমি ওনার ইন্টারভিউ নিয়ে একটা কলকাতায় গিয়ে, তো তখন থেকে একটা সম্পর্ক ডেভেলপ হয়, এবং সেই সম্পর্কটা পরবর্তীতে অনেকটা ফ্যামিলিয়াল রিলেশনের মতোই রূপ নেয়। মানে আমাদের সম্পর্কটা বেশ কাছের। এবং যেটা প্রফেশনালিজমের জায়গা, সে জায়গাটা হচ্ছে আমি ওনার একটা ম্যাগাজিন ছিল, বাংলা রক ম্যাগাজিন। এই ম্যাগাজিনটার সম্পাদক উনি। এবং এই ম্যাগাজিনটাতে বাংলাদেশ এবং কলকাতায় বাংলা রক মিউজিক নিয়ে যতগুলো নিউজ থাকে, বিভিন্ন সাক্ষাৎকার, বিভিন্ন ইভেন্ট, গুরুত্বপূর্ণ ইস্যুস, এইসব নিয়ে লেখালেখি হতো। ওটার বাংলাদেশ পার্টটা পুরোটাই আমি দেখতাম। বিভিন্ন আর্টিস্টের ইন্টারভিউ, বিভিন্ন লেখা, শাহবাগ মুভমেন্ট নিয়ে অনেক লেখা গেছে ওখানে। আচ্ছা, আমি একটা ছোট্ট বিভিন্ন ভুল সময়। করেছি। সেটা হচ্ছে আসলে জি। রূপম ইসলামের সাথে আপনার সম্পর্কে জানার আগে আপনার সম্পর্কে আমার জিজ্ঞাসা করা উচিত ছিল, কারণ ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমার এই শোতে সাধারণত যারা আসেন তাদের সঙ্গে আমার কিছুদিনের হলেও পরিচয় থাকে, কারো কারোর সঙ্গে দীর্ঘদিনের পরিচয়। বাট আজকে আপনার সাথে আমার, ইন্টারেস্টিংলি আজকে এই প্রথম, ইনফ্যাক্ট কথা এবং ভিডিও দুটোই হচ্ছে। আর মেসেঞ্জারে চালাচালি হয়েছে সকাল বড়জোর 4-5 ঘন্টা আগ থেকে। তো আপনার ব্যাপারেও আমাদের যারা এখানে দেখছেন, আমি প্রায় 62 জনের মতন এখন দেখছেন, তাদেরকে আপনি আপনি নিজের সম্পর্কেও কিছু বলেন। আপনি চিটাগাংয়ে থাকেন, এটা আমি জানি। আহ, কালচারাল অ্যাক্টিভিস্ট বলছি আপনাকে, তো নিজের সম্পর্কে একটু বলেন আমাদের। আমি ব্যক্তিগতভাবে চিটং মেডিকেল কলেজের স্টুডেন্ট। এই বছর ফাইনাল ড্রপ দিচ্ছি। আর এর বাইরে যেগুলো আমার কালচারাল পরিচয়, সেটা হচ্ছে আমি শো অর্গানাইজ করতাম, গত 6 বছর ধরে শো অর্গানাইজ করি। এবং সেটা ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, লোকাল সব ধরনের শো অর্গানাইজ করারই সৌভাগ্য আমার আছে। তো
সেটা একটা জায়গা। আর কিছু পরিচয় আছে, আমি গান লিখি টুকটাক, বিভিন্ন জায়গায় বিভিন্ন গান পাবলিশ হয়েছে, সামনে আরো হবে। আর এইসব ব্যাপার নিয়ে, কালচারাল অ্যাক্টিভিটি নিয়ে, স্পেশালি রক মিউজিক নিয়ে আমি দেশে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় লেখালেখি করেছি। এটা বইও পাবলিশ হয়েছে, কিছু ম্যাগাজিনেও, বিভিন্ন ম্যাগাজিনে পাবলিশ হয়েছে। এতটুকুই। বেসিক্যালি আই এম প্যাশনেট অ্যাবাউট রক মিউজিক, এবং এটার জন্য কাজ আমি নিঃস্বার্থভাবে করতে চাই এবং করি, এটাই। ওয়েল, আপনার কাছে হয়তো মনে হতে পারে যে এটা এতটুকুই এবং এটা খুব সামান্য, বাট আমার মনে হয় না বিষয়গুলি সামান্য। কারণ বাংলাদেশের মতন একটি দেশে আম, একজন কালচারাল অ্যাক্টিভিস্ট হওয়া এবং কালচারকে চর্চা করার জন্য যে সমস্ত সাংগঠনিক এবং উদ্যোগ দরকার, সেই মানুষের সংখ্যা কমে যাচ্ছে বলে আমার মনে হচ্ছিল। তো তার মাঝেও আপনাদের মতন যারা এখনও বাংলাদেশে যে ধরনের কালচারই হোক না কেন সেটা চর্চা চালিয়ে যাচ্ছেন, এজন্য আপনাদেরকে অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আগে থেকে জানাচ্ছি। তো মাই আমরা প্লেজার। কয়েক ধাপ পেছন ফিরে আবার এখন একটু সামনে আসলাম এবং অ্যাকচুয়ালি জানতে চাচ্ছি যে রূপমের সঙ্গে আপনি রিসেন্ট যে ঘটনাগুলি ঘটেছে এবং আপনি বলছেন যে কিছু ব্যাপার আপনি জানেন, তো এই বিষয়ে আমাদের একটু বলেন যে অ্যাকচুয়ালি রূপম ক্ষিপ্ত কেন হয়েছিলেন। এবং আজকে সকালে আপনি একটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেখানে বলেছেন কিছু কথা, কিছু কথা বলেননি। তো স্ট্যাটাসটার বক্তব্য সম্পর্কে আপনি নিজে আবার কিছু বলেন, যারা আসলে আপনার স্ট্যাটাসটি দেখেনি তাদের জ্ঞাতার্থে। আমি স্পেসিফিক কোনো কিছুতে না যাই, আমি টোটাল একটা সিনারিও বলার চেষ্টা করি। যেগুলো বলা যায় না বা বলা উচিত না, বা বলাটা আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত সব পক্ষের জন্যই, সেগুলো যতটুকু পারি আমি অ্যাভয়েড করে যাব। বিকজ বিনা কারণে একটা জিনিস তুলে এনে সেটা নিয়ে সম্পর্কটা খারাপ না করি। বিকজ আমরা যারা, অন্তত আমার কথা বলি, আমি আমি কলকাতায় যাওয়া আসা করেছি, রূপমের সাথে সম্পর্ক আছে, ফসিলস এর সাথে কাজ করেছি, ম্যাগাজিনে লিখেছি, স্পেশালি বাংলাদেশের মুভমেন্ট গুলো তুলে ধরার চেষ্টা করেছি। এটার একটা বেসিক উদ্দেশ্য হচ্ছে, আহ, কলকাতায় আমি যতবার রূপমের সাথে মিশেছি, উনি প্রত্যেকবার বলেছেন, এখনো বলেন, তার শোতেও বলেন, ইন্টারভিউতেও বলেন, তার বইতে লিখেছেন যে তিনি বাংলাদেশের ব্যান্ড মিউজিক যদি না থাকতো, তিনি আজকে ব্যান্ড মিউজিক করতে পারতেন না। আমাদের হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না, 1992 সালে ফিডব্যাক, মাকসুদুল হক, ফুয়াদ নাসির বাবু, আবুর রহমান, কিংবদন্তি, ওনারা ওনারা একটা কলকাতা শো করতে যান এবং কলকাতায় তারা তুমুল জনপ্রিয়তা পান। ওই সময় রূপম একজন সাংবাদিক ছিলেন এবং তিনি মাকসুদুল হকের ইন্টারভিউ করেন এবং তার শো গুলো দেখেন। সেই সময় উনি সিদ্ধান্ত নেন যে না, তিনি ব্যান্ড মিউজিক করবেন। মাকসুদুল হককে তিনি প্রকাশ্যে গুরু বলে স্বীকার করেন এবং প্রত্যেক, বাচ্চু ভাই, আয়ুব বাচ্চু, আহ, জেমস ভাই, শাফিন ভাই, হামিন ভাই, তারপর হালের আর্টসেল, ব্ল্যাক, এভরিওয়ান, মানে প্রত্যেকের সাথেই তিনি সম্পর্ক রেখেছেন এবং প্রত্যেককে সবসময় প্রপার গুরুত্ব দিয়েই বলেছেন যে এনাদের প্রত্যেকের কাছ থেকেই ওনার অনেক কিছু শেখার ছিল। এবং এই সম্পর্কটাই আমরা সবসময় দেখে এসেছি। এখানে একটা কথা সবসময় আসে যে কলকাতার রক মিউজিক এবং আমাদের রক মিউজিকের তুলনা, এই তুলনাটা অবান্তর। অবান্তর এই কারণে যে আমাদের রক মিউজিকের বয়স, যদি আমি কম করেও ধরি, স্বাধীনতার পর থেকেও ধরি, সেটা 40 বছর পার হয়েছে। আর কলকাতার রক মিউজিক হয়তো শুরুই হয়েছে 96-97 থেকে, যেটা প্রপারলি কমার্শিয়াল এসপেক্টে বলা যায়। তো সেই ক্ষেত্রে তারা সবসময়, কখনো কম্পারিজনের তো প্রশ্নই আসে না। আমি দেখেছি তারা সবসময় বাংলাদেশের ব্যান্ডদেরকে ওই চোখেই দেখেছেন এবং ওইভাবেই সম্মান করেছেন। মাইলস কিংবা ফসিলস তুলনার কোনো প্রশ্নই আসে না। প্রশ্নটা হচ্ছে, যে জিনিসটা নিয়ে এই ঝামেলাটা ক্রিয়েট হলো, সেই ঝামেলাটা সম্পূর্ণ একটা ব্যক্তিগত এবং পলিটিক্যাল ইস্যুস। এখানে মিউজিক্যাল কোনো ইস্যুস নাই, এবং এটাই আমাদের সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়। মিউজিক দিয়ে আমরা যে কাঁটাতারের বেড়াটা আছে আমাদের মাঝখানে, সেটা দূর করার চেষ্টা করছি। যেমন আমি কলকাতায় লেখার কারণটা হচ্ছে কলকাতার মানুষ আমাদের মুভমেন্টগুলো সম্পর্কে জানুক, এবং আমার লেখার ফলে যদি একটা মানুষ সেটা জানে, সেটা আমার সফলতা। একইভাবে ওদের করার উদ্দেশ্য হচ্ছে তাদের কাজগুলো আমরা জানি এবং একটা এক্সচেঞ্জ হোক। এবং এটা নিয়ে আমরা অনেকগুলো অ্যাক্টিভেশনের প্ল্যান করেছি। এটা বাংলাদেশের পলিটিক্যাল স্টেবিলিটি খারাপ হওয়ার কারণে, পরবর্তীতে এই যে বিভিন্ন ঝামেলা লেগে আছে, এসব মিলে এটা হয়নি। বাট উদ্দেশ্যটা কিন্তু সবসময় মহৎ ছিল, এবং সেটা হচ্ছে দুইটা বাংলা, মানে বাংলাদেশ এবং পূর্ব বাংলা, সরি, কলকাতা, কলকাতার মুভমেন্টটাকে একটা জায়গায় আনা, যাতে দুইজনই আমরা উপকৃত হই। এখন মাইলসের ঘটনাটা যেটা দাঁড়িয়েছে, সেটা হচ্ছে
মাইলস দেশের বাইরে শো করতে পারেনি, এটা যতটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক ততটাই কলকাতার জন্য দুর্ভাগ্যজনক। কারণ মাইলসের মিউজিক্যাল ক্যালিবার নিয়ে কথা বলার সাহস কিংবা ধৃষ্টতা কোনোটাই আমার নাই। তারা মিউজিক্যালি এতটাই রিচ, এটাতে কোনো। তাদের তাদের টেকনিক্যাল ক্যাপাবিলিটি এবং তাদের যে বুনিয়াদি শিক্ষা, এটা নিয়ে কিন্তু আমার মনে হয় কেউ সন্দেহ প্রকাশ করে নাই এখন পর্যন্ত। হ্যাঁ, কিন্তু সমস্যা হচ্ছে যারা এটা নিয়ে অপোজ করছেন তারা সবাই বলছেন ফসিলস এমন কোনো ব্যান্ড হয়ে যায় নাই যে তারা মাইলসকে বাধা দিবে বা এই ধরনের কথাবার্তা। এই কম্পারিজনটা কোথাও আসেই, প্রশ্নই আসে না এখানে। ফসিলস মাইলস এর মিউজিক্যাল ক্যাপাবিলিটির কম্পারিজন কোথাও আসে না। করাটা যে করে সে একটা মানে এটা ঠিক না, এটা কোনো অযৌক্তিক একটা ব্যাপার। ব্যাপারটা যেটা দাঁড়িয়েছে শুরু থেকে সেটা হচ্ছে, আমি একটু পিছন থেকে আসি, আমি যতটুকু জানি, আমি আমার জানা এবং যেগুলো আমি প্রমাণ সহ বলতে পারবো সেগুলোতে আমি যাব। যতটুকু না বললেই না ততটুকুই বলবো, এর বাইরে হয়তো আমি অনেক কিছু জানি, সেটা আপাতত আমরা স্কিপ করে যাই। ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ম্যাচ হয়েছিল এবং সেটা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল দুটো দেশের মধ্যে। যে ইন্ডিয়া আমাদের পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে আমাদের ফ্যানরা বলেছেন যে ইন্ডিয়ার একটা চিটিং ইস্যুজ আছে এখানে। আমি খেলাধুলা একটু কম দেখি, আমি এটাতে বেশি জানি না, আমি যেটা দেখেছি মুভমেন্টটা, এবং ওই তরফ থেকেও তাদের দেশ সাপোর্ট করে কথা বলা হয়েছে। এটা নিয়ে দুই পক্ষে যেইভাবে গালিগালাজ করা হয়েছে এটা একটা অ্যাবসার্ড ব্যাপার। কারণ আসলে ক্রিকেট খেলাটা আমাদের দেশেও তাদের দেশেও একটা খুব আবেগের বিষয়, এটা নিয়ে সবাই বলা বলি করেন। ফ্যাক্ট যেটা হয়ে গেছে, রূপম ইসলাম কখনো খেলাধুলা নিয়ে কোথাও ফেসবুক অনলাইন কোনো সামাজিক মাধ্যমে কখনো আমি ওনাকে অ্যাক্টিভিটি করতে দেখিনি। ওনার ওয়ালে না করে হলেও অন্তত 200 বাংলাদেশি মানুষ পোস্ট করেছেন এবং সেই পোস্টগুলোর ভাষা এতটাই কদর্য, এতটাই অশ্লীল যে ওনার ধর্ম এবং ওনার নাম এসব নিয়ে বলা হয়েছে যে তুমি কেন ওই দেশে থাকো, তুমি কেন ওই দেশে থেকে এই এসবের প্রতিবাদ করছো না, তোমার ইন্ডিয়া চোর, এই ধরনের আমি কথাবার্তা। আপনার মতো আমিও আসলে এই ব্যাপারে অজ্ঞ। তো আমি কানেকশনটা ধরতে পারছি না যে খেলার সময়। হ্যাঁ, আসছি আমি আসছি হ্যাঁ, আসছি জাস্ট সেকেন্ড। তো রূপম সেটা কোনো জবাব দেননি, কারণ 200টা মানুষ কি ধরনের কমেন্ট করছে সেটা দিয়ে বাংলাদেশকে জাজ করা যায় না। ঠিক একইভাবে 200টা ইন্ডিয়ান ছেলে কি কমেন্ট করলো সেটা দিয়ে আপনি ইন্ডিয়াকে জাজ করতে পারেন না। দিস ইজ দ্য সেম থিং। তো ওই সময়টায় ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ম্যাচ হয় পরবর্তীতে এবং ইন্ডিয়া ম্যাচটা হেরে যায়। হেরে যাওয়ার পর স্বাভাবিকভাবে রূপমের স্ত্রী তার ফেসবুক প্রোফাইলে একটা পোস্ট করেন না, আমার আমার এবং প্রশ্নটা কিন্তু ঠিক ওইটাই ছিল যে যখন খেলা চলছে তখন 200 মানুষ গিয়ে কেন রূপম কেন ফোকাসে আসবে এবং তাকে কেন এসব কথা বলা হবে বা শোনা হবে, কানেকশনটা কি? এটাই আমার প্রশ্ন, এটা আমিও জানি না। সেটা কি আচ্ছা, ওনার নামে শেষ ইসলাম আছে বলে, নাকি উনি বাংলাদেশে কনসার্ট করতে আসেন বলে, না উনি বাংলাদেশ নিয়ে কথা বলেন বলে, আমি ঠিক জানি না। তো সময়টা যেটা হলো যে ওনার স্ত্রী একটা স্ট্যাটাস দেওয়ার পর সেই স্ট্যাটাসটা মাইলসের একজন মেম্বার শেয়ার করেন এবং শেয়ার করার পর সেটা ক্যাপশন দেন। যেই শব্দটা লেখেন তার মধ্যে একটা শব্দ ছিল বিচ। রূপম তখন সেই শেয়ারিং এবং টোটাল জিনিসটি স্ক্রিনশট নেন এবং স্ক্রিনশট নিয়ে তার প্রোফাইল বা পেজ থেকে পোস্ট করেন এবং সেই পোস্টে তিনি লেখেন যে আমি সবসময় শুনেছি ইন্ডিয়া পাকিস্তানের একটা দ্বন্দ্ব আছে, কিন্তু বাংলাদেশ সম্পর্কে আমি যা জানি, বাংলাদেশ সম্পর্কে আমি যতটুকু জানি, বাংলাদেশের মানুষজনের এই মানসিকতাটা কোনোদিন থাকার কথা না। এই মানসিকতাটা আমি দিন দিন দেখছি কিছু মানুষের কাছে এবং সেটা দেখে আমি অবাক হচ্ছি। এবং এই ধরনের মানসিকতা যাদের আছে তাদেরকে আমি নব্য পাকিস্তানি বলতে দ্বিধা করি না। তার নিচেই কিন্তু স্ক্রিনশটটা ছিল। সমস্যাটা হয়ে গেল যে আমাদের কিছু অনলাইন নিউজ পেপার এই জায়গাটা থেকে শুধুমাত্র রূপমের ক্যাপশন পার্টটা ক্রপ করে, তার নিচে যে স্ক্রিনশটটা ছিল সেটা সে আর রাখেনি। এবং সেটা এইভাবে প্রকাশ পায় যে রূপম সবাইকে বলেছেন, বাংলাদেশকে জেনারেসলি বলেছেন নব্য পাকিস্তানি। এটা নিয়ে রূপমের উপর সমালোচনার ঝড় বয়ে যায় এবং রূপম প্রচন্ড রকম ভাবে হতাশ হন। আমি ব্যক্তিগতভাবে রূপমকে চেনার সূত্রে একটা জিনিস জানি যে উনি বাংলাদেশ কতটা সম্মান করেন। তো সেই জায়গাটা থেকে মাইলসকে যখন অ্যাপ্রোচ করা হয় যে আপনাদের মেম্বার এই কথা বলেছেন, আপনারা কি বলতে চান, তাদের তরফ থেকে যেটা বলা হলো সেটা হলো যে বিচ একটি আরবান ল্যাঙ্গুয়েজ এবং এই ল্যাঙ্গুয়েজটা আমরা স্বভাবত ইউজ করি, এটা কোনো গালি না। তো এই যুক্তি যখন আমাদের দেশের একজন সিনিয়র মিউজিশিয়ান বড় ভাই দেখান, এটাতে আসলে কি রিয়েক্ট করা উচিত, কি বলবো, কি করব, হাসবো না কাঁদবো, আমি আসলে কোনো জবাব পাই না। কিন্তু যেহেতু আমাদের মানুষজন হুজুগে
মানুষজনের এখনো, আমি আজকেও দেখলাম বিভিন্ন জায়গায় পোস্ট, রূপম বাংলাদেশকে গালিগালাজ করেছেন, নব্য পাকিস্তানি বলেছেন, যেটা কখনোই না। তিনি স্পেসিফিক্যালি, আমি স্ক্রিনশট আরিফ ভাই যদি আপনার কাছে থেকে থাকে আপনি যদি একটু দেখান, সেখানে বলা আছে যে এই মানসিকতার লোকজনকে আমি নব্য পাকিস্তানি বলে ধারণা করি। এত কিছুর পরও রূপমকে আমি এবং মাকসুদ ভাই, বাংলাদেশের মাকসুদ ভাই, প্রেশারাইজ করি যে দেখেন, বাংলাদেশের মানুষ আপনাকে ভালোবাসে, বাংলাদেশের মানুষ আপনার ব্যবহারটা কষ্ট পেয়েছে, আপনার উচিত সবার কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া। এবং তিনি নিঃশর্তভাবে ক্ষমা চান। ঘটনাটা ওখানে কিন্তু শেষ হয়ে যায়, বিষয়টা এখানেই শেষ। এটা পার্সোনাল ইস্যুস, এখানে ইউসিডি স্টপ ছিল। হামিন ভাই, শাফিন ভাই, আমি মাইলসের ব্যাপারে তুলছি না, কারণ মাইলস ইজ অল অ্যাবাউট 5 মেম্বার্স অ্যাজ ফার আই নো। সেখানে কেবলমাত্র দুটা মানুষকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, হামিন ভাই এবং শাফিন ভাই। আমি আবার বলছি, মিউজিক্যাল ক্যাপাবিলিটিটা কমপ্লিটলি আলাদা ব্যাপার। এখানে সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ধ্যান ধারণা এবং তাদের কার্যকলাপ কিভাবে ইফেক্ট করছে আমাদের ব্যাপারগুলোকে, সেটা নিয়ে আমরা কথা বলছি। মিউজিক্যাল পার্টটা এখানে কেউ যদি আনেন সেটা ভুল করবেন। জায়গাটা হচ্ছে, হামিন ভাই, শাফিন ভাই, আমাদের দেশে রিসেন্টলি যে অ্যাক্টিভিটি গুলো হয়েছে, যেমন গণজাগরণ মঞ্চ, এরপর মানে শাহবাগ মুভমেন্ট, তারপর হেফাজতে ইসলামের যেই ম্যাসাকার, এরপরে যতগুলো অ্যাক্টিভিটি, ব্লগার হত্যা, যতগুলো অ্যাক্টিভিটি হয়েছে, প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে ওনারা ব্যক্তিগতভাবে দেশের প্রগতিশীল মানুষ, দেশের যে স্বাধীন সার্বভৌমতা, তার বিরুদ্ধে ওনারা কথা বলেছেন। ওনারা বলতে চাচ্ছেন যে রাজাকারদের যে বিচার হচ্ছে, যুদ্ধবাদের যে বিচার হচ্ছে, এই বিচারটা একটা প্রহসন। ওনারা বলেছেন যে হেফাজতে ইসলাম, এখানে লক্ষ লক্ষ মানুষ মারা হয়েছে। এই ধরনের কথাবার্তা আসলে ওনাদের মতো মানুষদের কাছ থেকে শুনলে আমাদের কষ্ট হয়। তো ওনারা দেশেই এমন ভাবে বিতর্কিত হয়ে গেছেন এগুলো নিয়ে। আপনি দেখবেন যে যদি আপনি সোশ্যাল মিডিয়াতে দেখেন, 100টা মানুষের মধ্যে 40টা মানুষ যদি ওনাদের পক্ষে বলে, 60টা মানুষ কিন্তু এর বিপক্ষে বলে। বিকজ ওনারা সবসময় একটা প্রগতিশীল জেনারেশনের প্রতিনিধিত্ব করে তাদের সেন্টিমেন্টকে হার্ট করে চলেছেন। এবং এটা যারা বাংলাদেশের ব্যান্ড মিউজিকের ন্যূনতম খোঁজ খবর রাখেন তারা এটা জানবেন। ওয়েল, আমি একটু এখানে একটা প্লিজ। কথা বলতে চাই। সেটা হচ্ছে, আজকে আমি কয়েকটা লেখা পড়লাম এবং সেখানে দেখতে পাচ্ছি যে তারা অনেকটা ওই যে দুগ্ধপোষ্য শিশু হিসেবে হামিন শাফিনকে ট্রিট করতেছেন এবং বলতেছেন যেহেতু ফিরোজা বেগম তাদের মা, এবং ফিরোজা বেগম এর যে মানে তার যে বাপের বাড়ি, অর্থাৎ তাদের হামিন শাফিনের যে মাতুলালয়, মামার বাড়ি, তারা নাকি ওই খুবই জামাতপন্থী এবং তারা নাকি অসম্ভব হিন্দু ঘৃণাকারী, এবং সেই কারণে নাকি তারা ভারতকে অসম্ভব ঘৃণা করে, এবং ছোটোবেলা থেকে নাকি হামিন শাফিন এই ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা, এটা তাদের রক্তের মধ্যে মিশে গেছে, এবং সেই কারণে নাকি তারা এটা করে থাকেন, এবং এটার উপর নাকি তাদের নিজেদের কোনো নিয়ন্ত্রণ নাই, এটা নাকি এক ধরনের ডিজিজ স্বরূপ। এ ধরনের কিছু এক্সকিউজ আমি দেখলাম, যেটা আমার কাছে খুব হাস্যকর লাগলো যে একজন ম্যাচিউর, আমার তো মনে হয় তাদের বয়স এখন 50-এর কোঠায়, তাই না? আর বেশি হবে হয়তো। যদি ডিজিজ হয়ে থাকে, ডিজিজটা কখনো ভালো জিনিস তো না। আর ওনাদের প্রত্যেকের, যেই কারণ, প্রত্যেকের ব্যক্তিগত অধিকার আছে তার পলিটিক্যাল ওরিয়েন্টেশন থাকার, তার ব্যক্তিগত মতামত থাকার, সেটা নিয়ে আমি বলার কেউ না। ওনাদের পলিটিক্যাল ওরিয়েন্টেশন কি, ওনাদের মতবাদ কি, সেটা আমার ইস্যুজও না। আমার ইস্যুসটা হচ্ছে, ওনারা আজকে একটা ভিডিও আপলোড করেছেন এবং সেই ভিডিওতে ওনারা বলেছেন যে ওনাদের, আমাদের দেশের প্রতি, বাংলাদেশের প্রতি যদি কোনো অনাচার করা হয়, সেই অনাচারটা যদি উনি প্রতিবাদ করেন, সেটা কখনোই ভারত বিদ্বেষ না, সেটা দেশপ্রেম। এখন যদি, আমি দুঃখিত শাফিন ভাই এবং হামিন ভাই, আমার বড় ভাই, আমার দেশের বড় ভাই, কথাটা বলতে আমার কষ্ট হচ্ছে, আমার বেয়াদবি মাফ করবেন, বাট ইস্যুসটা হচ্ছে, যদি একজন রাজাকারের বিচারের বিরুদ্ধবাদিতার কাছ থেকে আমাকে দেশপ্রেমের কথা শুনতে হয়, এটার চেয়ে লজ্জাকর বিষয় আর কিছু হতে পারে না। না, এখানে ইন্টারেস্টিং একটা ব্যাপার আমার মনে হয় একটু আমাদের মাথা রাখা দরকার। সেটা হচ্ছে, যারা এই ধরনের ফ্যামিলি থেকে আসছে, মানে যদি আমরা ধরে নিই যে রাজাকার টাইপের ফ্যামিলি থেকে যারা আসছে, তারা যদি তাদের মাথার ভিতরে চিন্তা করে থাকে যে আসলে ইউনো হিন্দু ঘৃণা, অথবা তাদের মাথার ভিতরে হিন্দু ইকুয়ালস ভারত এবং ভারত ঘৃণা, এটা হচ্ছে তাদের পক্ষে, তাদের মাথায় এটা হচ্ছে দেশপ্রেম। এখন তারা যদি এটাকে দেশপ্রেম মনে করে থাকে এবং সেই কারণেই তারা যদি এই ধরনের ঘৃণামূলক কথা ছড়ানোর মাধ্যমে এটাকে যদি দেশপ্রেমের পরিচয় দেওয়া মনে করে থাকে, তাহলে তাদের মাথার দিক থেকে তারা কিন্তু ঠিক আছে। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের স্বাধীনতার চেতনা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশের ধর্মনিরপেক্ষতার চেতনা থেকে এটা কিন্তু কমপ্লিটলি রং। এটা আমাদের একটু বুঝতে হবে মনে হয়। হ্যাঁ, এখানে একটা দ্বিচারিতার ব্যাপার আছে। আপনি যদি ওই
মতবাদটাকে উনি যদি সত্যি মনে করে থাকেন এবং ওটাই যদি ওনার কাছে দেশপ্রেম হয়, তাহলে ওনার সেটাতেই স্টিক করা উচিত ছিল। দেখেন, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে আমার দেশে সাথে ভারত হয়তো অনেক জায়গায় অনাচার করেছে, দ্যাট ওয়াজ এ পলিটিক্যাল ডিসিশন। পলিটিক্যাল ডিসিশনের প্রতিবাদ পলিটিক্যালি হওয়া উচিত। সেখানে আপনি যখন বলেন, আরেকবার যদি স্ক্রিনশট গুলো দেখান একটু, দেখবেন যে রেপ ক্যাপিটাল অফ ওয়ার্ল্ড ইন্ডিয়া, ইন্ডিয়া ইজ ফাক অ্যাজ শিট, বাংলাদেশ শুড বি অ্যালার্ট অ্যান্ড সেট আপ মেডিকেল চেক আপ বোর্ড ইন অল দ্য বর্ডার্স। মানে এই ধরনের কমেন্ট করে কোথায় বাংলাদেশের স্বার্থটা উনি দেখিয়েছেন বা ওনারা দেখিয়েছেন, আমি না খুঁজে পাই না। এটাকে আমার কাছে মনে হয়, আমার যতটুকু ক্ষুদ্র চিন্তায় আসে, এটা কমপ্লিটলি একটা দেশের একটা সিম্পল হিসাব কি, প্রত্যেকটা দেশের প্রত্যেকটা মানুষের সবকিছুরই পজিটিভ সাইড আছে, নেগেটিভ সাইড আছে। একটা দেশকে ক্রমাগতভাবে আপনি নেগেটিভ সাইডটা তুলে ধরবেন, সেটা যদি অন্য পক্ষ থেকে করে, তখন আপনার কাছে মনে হবে যে তারা বাংলাদেশের প্রতি বিদ্বেষ দেখাচ্ছে, আর আপনি করলে সেটা আপনার দেশপ্রেম হবে। এই দ্বিচারিতাটা না আমি অন্তত ওনাদের মতো মানুষের কাছ থেকে এক্সপেক্ট করি না, কারণ না, ওনারা বাংলাদেশের এখানে আবারও আমি তাদের এক ধরনের ডেভিলস অ্যাডভোকেট বলে একটা কথা আছে, অর্থাৎ তাদের পক্ষ হয়ে, যেহেতু তারা এখানে নাই, যেহেতু তাদেরকে নিয়ে কথা হচ্ছে, কেউ একজন তাদের পক্ষ হয়ে কথা বলা আমার মনে হয় সমীচীন। সেজন্য আমি বলতেছি যে যেহেতু তারা এমন একটা ফ্যামিলিতে বড় হয়েছে যেটা হচ্ছে আপনার উগ্র ইসলামী ধ্যান ধারণা থেকে আসা, না, এবং এটা যেখানে এটা একটা ভুল। ঘৃণাটা, এটা আরেকবার আমি একটু অপোজ করব। হ্যাঁ কমল দাশগুপ্ত হচ্ছেন ওনাদের বাবা। সেটা ঠিক আছে, কিন্তু শাফিন, আমরা যতদূর জানি যে তাদের বাবা, যদিও তাদের বাবা কিন্তু শেষ পর্যন্ত ছিল না, মহিলার সাথে ডিভোর্স হয়ে গেছিল, অর্থাৎ কোনো একটা এটা তাদের সময় থেকে। ব্যক্তিগত বিষয়, কমপ্লিট তাদের ব্যক্তিগত বিষয়। বাট ফিরোজা বেগম নজরুল সঙ্গীতের একজন কিংবদন্তি, কমল দাশগুপ্ত একজন প্রখ্যাত সঙ্গীতকার। হ্যাঁ, আমি যতটুকু জানি শাফিন ভাই, হামিন ভাই দুজনের জন্ম কিন্তু কলকাতায়, আমি যতটুকু সব জানি। ঠিক আছে, আমার আমি পয়েন্টটা যদি হচ্ছে যে কমল দাশ গুপ্ত কিন্তু ওনাদের একটা সার্টেন বয়সের পরে, ডিভোর্স হয়ে যাওয়ার পরে কিন্তু বাবার সাথে তাদের তাদের সম্পর্ক মনে হয় না খুব বেশি ছিল। অর্থাৎ এটা দিয়ে বোঝাতে যাচ্ছি যে মাতুলালয়, অর্থাৎ মামার বাড়ির যে নানার বাড়ির যে ইনফ্লুয়েন্স, সেটা তাদেরকে বেশি কি বলবো প্রভাবিত করেছে। দ্যাট মিনস, হতে পারে হয়তো। আমার পয়েন্ট হচ্ছে সেটা যে দ্যাট মিনস তারা যদি ওই অ্যাঙ্গেল থেকে বড় হয়ে থাকে, এবং আমরা বাংলাদেশে নানান ধরনের এলিমেন্টস থেকে দেখতে পাই যে ওই ধরনের ফ্যামিলিতে যারা বড় হয় তাদের মধ্যে কেউ কেউ জঙ্গি হয়, কেউ কেউ পাকিস্তান প্রেমী হয়, কেউ কেউ জামাত বিএনপি সমর্থন করে, এবং তাদের নৈতিকতা কিন্তু আসলে আমাদের যে নৈতিকতার স্ট্যান্ডার্ড, মানবতা যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড কিন্তু তারা মেনটেন করে না। তারা মেনটেন করে সৌদি পাকিস্তানি স্ট্যান্ডার্ড, এবং সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী কারো কোনো দেশ সম্পর্কে ঘৃণা প্রকাশ করা এবং খারাপ খারাপ কথা বলা তাদের স্ট্যান্ডার্ডে এটা কিন্তু একটা শক্ত, মানে খুব ভালো একটা কাজ। এই সুতরাং সেই অ্যাঙ্গেল থেকে তারা হয়তো ঠিক আছে, আমি জাস্ট বিইং ডেভিলস অ্যাডভোকেট হিয়ার। যদি সে অ্যাঙ্গেলটা থেকে ওনারা ঠিকও থাকেন, সেই অ্যাঙ্গেলটাই তো ঠিক নাই। হ্যাঁ, সেটা আমাদের হ্যাঁ অ্যাঙ্গেল মানে থেকে ঠিক না, হ্যাঁ অ্যাবসলিউটলি। মানে একটা স্বাভাবিক সুস্থ মানুষের অ্যাঙ্গেল থেকে সেটা ঠিক না, শিক্ষিত মানুষের অ্যাঙ্গেল থেকে, মাইলসের মতো একটা ব্যান্ডের মেম্বারদের অ্যাঙ্গেল থেকে, মাইলসের মতো একটা ব্যান্ড যারা বাংলাদেশের অসংখ্য মানুষকে ইন্সপায়ার করেছেন, অসংখ্য মানুষ তাদের ফলোয়ার, তারা যদি এই ধরনের হেট স্পিচ ক্রিয়েট করেন, দিস ইজ অ্যাবসার্ড। এবং ওনাদের ভিডিওতে সবচেয়ে আশ্চর্যজনক বিষয়, দেখেন আমি প্রথমে একটা কথা ক্লিয়ার করেছি, হামিন ভাই শাফিন ভাই কি বলছেন সেটা কখনোই একটা ব্যান্ডের স্টেটমেন্ট হতে পারে না, কারণ সেই ব্যান্ডে আরো 3টা মেম্বার আছেন, সেটা তাদের ব্যক্তিগত স্টেটমেন্ট। এক্স্যাক্টলি। সেই একইভাবে ফসিলস কি সিদ্ধান্ত নিয়েছে, সেটা ফসিলস ব্যান্ডের স্টেটমেন্ট। আমি ফসিলস এর দালালি করছি এটা অনেকে বলবেন, কিন্তু আমি যেটা সত্যি, আমি যেটা চোখে দেখেছি সেটা আমি বলছি। ফসিলস এর 5জন মেম্বারের স্টেট, সেখানে ওনারা ভিডিওতে ব্যক্তিগতভাবে রূপমকে যেভাবে পার্সোনালি অ্যাটাক করেছেন, এটা খুবই হতাশাজনক। যেখানে রূপম বারবার বলছেন আমি মাইলসের ফ্যান, আমি মাইলসের কাছ থেকে শিখেছি, সেখানে এটা ফসিলস এর ডিসিশন, তারা সেখানে রূপমের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সেখানে তারা রূপমকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করে বলেছেন তুমি আমাকে অ্যালবাম দেওয়ার জন্য কয় ঘন্টা দাঁড়াইছিলে সেটা আমি ভুলি নাই। এই ধরনের কথাবার্তা যদি এখানে আসে, এটা আসলে আমি আমি খুবই হতাশ হই আসলে। এগেন আমি কিন্তু ওই হামিন শাফিনের যে মায়ের তরফ থেকে তাকে যে ইসলামী শিক্ষাটা দেওয়া হয়েছে, এবং ইসলামী শিক্ষা কারো মাথায় যদি ঢুকে, সে যে একজন সাধারণ মানুষ, ভালো মানুষ হিসেবে গড়ে ওঠে না, তারা কিন্তু তার একটা বড় প্রমাণ, কারণ নৈতিকতায় তারা কিন্তু খুবই মানে না আরিফ ভাই, ব্রোকেন থাকে আমার মনে হয়। এখানে একটা ভুল কথা আমি খেয়াল করবো, সেটা ধর্ম যার যার ব্যক্তিগত বিষয়, উনি কি সেন্টিমেন্টে বড় হয়েছেন না হয়েছেন, আই ডোন্ট কেয়ার। আই জাস্ট কেয়ার অ্যাবাউট হিজ অ্যান্ড দে আর আইডলস অফ মেনি 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 পার্সনস, অ্যান্ড দে শুড মেনটেন দ্য স্ট্যান্ডার্ড। তারা, এবং আরেকটা ইস্যু আমাদের এখানে খেয়াল রাখা প্রয়োজন,
হামিন ভাই কিন্তু বাম্বার প্রেসিডেন্ট, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিউজিক্যাল ব্যান্ডস। এটার প্রেসিডেন্ট যখন একটা ব্যান্ডের মেম্বার হন এবং উনি যখন কোনো একটা স্টেটমেন্ট ক্রিয়েট করেন, সেই স্টেটমেন্টটা কিন্তু বাংলাদেশের মিউজিক্যাল প্রত্যেকটা ব্যান্ডকে রিপ্রেজেন্ট করে, এবং এটার সাফারার কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মিউজিক্যাল ব্যান্ড হয়। না, এটা তো আমি টোটালি এগ্রি করি। আমি তো এই ব্যাপারে কমপ্লিটলি কি বলবো, কোনো এখানে ইয়ে নাই। কিন্তু আমি যে পয়েন্টটাতে নিতে চাচ্ছি সেটা হচ্ছে, সেটা কিন্তু একটা সাইকোলজিক্যাল এবং সোশিও সাইকোলজিক্যাল অ্যাঙ্গেল, যেটা হয়তো আমি ঠিকমতো বুঝাতে নাও পারতে পারি। কারণ আমার পয়েন্ট হচ্ছে যে যে ইসলাম এবং জঙ্গি ইসলাম এবং ওহাবি ইসলাম, যেটা পাকিস্তানি ওই যে মওদুদি ইসলামের যেটা, সেটা কিন্তু ডিফারেন্ট। এটা আমাদের বুঝতে হবে। তার যে হ্যাঁ, মাতুলালয়, অর্থাৎ তার মামা যে আসাফুদ্দৌলা ছিল, যার নাম শুনলাম যে সরকারি আমলা, সে কিন্তু জামাতি টাইপের লোক ছিল, এবং জামাতি টাইপের লোক সৌদি ওহাবির সাথে কানেক্টেড থাকে, এবং তারা যে অ্যাঙ্গেল থেকে মানুষকে ইনফ্লুয়েন্স করে সেটা কিন্তু আমাদের যে সাধারণ নৈতিকতার যে স্ট্যান্ডার্ড তার সাথে মিলে না। আমার পয়েন্টটা হচ্ছে সেটাই, যে তারা হয়তো ভাবতেছে ঠিক আছে, এবং বাংলাদেশের ভিতরে তাদেরকে ফলো করে একটা জেনারেশন কিন্তু আছে, এবং তাদের কাছ অবশ্যই। থেকে আমরা কিন্তু অনেক ধরনের অপকর্ম দেখি বাংলাদেশে, তাই না? আমার পয়েন্ট সেটাই হচ্ছে আমি যে বলছিলাম যে এটাই ওনারা ওনাদের যেই সবার কাছে অ্যাকসেপ্টেবিলিটি যেই জায়গাটায় ছিল, সেই জায়গাটা ওনারা রিসেন্টলি তাদের অ্যাক্টিভিটিতে, পলিটিক্যাল অ্যাক্টিভিটিতে অনেক বিনষ্ট করেছে। আমি আরো হাজারটা উদাহরণ দিতে পারি, বাট দ্যাট ইজ নট টপিক হিয়ার। হ্যাঁ, সমস্যাটা যেখানে শুরু হলো, 13 তারিখ ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে একটা বড় কনসার্ট হওয়ার কথা নজরুল মঞ্চে। এই কনসার্টের আয়োজক হচ্ছে কলকাতার একটা এফএম কোম্পানি। তো ফসিলসকে যখন এখানে সাইন আপ করানো হয়, তখন পর্যন্ত মাইলসকে কনফার্ম করা হয়নি, ফসিলস জানতো না। তো ফসিলস কনফার্ম করে, মাইলসও কনফার্ম করে, এবং তারা প্রমোশন শুরু করে। প্রমোশনটা শুরু হওয়ার পরেই এই ঝামেলাটা শুরু হয়। কলকাতার কিছু কিছু নয়, অধিকাংশ, আমি অনেককে চিনি, অনেককে দেখেছি, তারা সবাই বলা শুরু করেছেন যেই ব্যান্ডের মেম্বার ক্রমাগতভাবে এইভাবে ইন্ডিয়ার প্রতি বিদ্বেষ, ইন্ডিয়াকে তারা রেন্ডিয়া বলেছেন অনেক জায়গায় ওপেনলি, এইভাবে বিদ্বেষ ছড়িয়ে যাচ্ছেন, তারা ভারতের স্বাধীনতা দিবসের কনসার্টে পারফর্ম করতে আসবেন, এটা কিভাবে তাদের তরফ থেকে মেনে নেওয়া হয়, এবং সেই এফএম কোম্পানি কিভাবে এই জিনিসটাকে প্রমোট করে, এবং এই নিয়ে তারা একসাথে হন, তারা একটা ইভেন্ট খুলেন বয়কট মাইলস, এবং এইভাবে তারা সামনের দিকে আগান। তারা বলেন, এই কথাটা খুব ভালোভাবে মার্ক করা প্রয়োজন, তাদের কথা হচ্ছে বাংলাদেশ থেকে যেই কোনো ব্যান্ড আসবে আমরা তাদের দেখতে আগ্রহী, তাদের কাছ থেকে আমরা শিখতে আগ্রহী, কিন্তু সেটা কখনোই এমন কোনো ব্যান্ড হতে পারে না, সে যত ভালো ব্যান্ডই হোক, যারা ক্রমাগত আমাদের দেশের বিরুদ্ধে অযৌক্তিকভাবে গালিগালাজ করে গিয়েছেন। এখন যদি ইন্ডিয়ার কোনো আর্টিস্ট আমাদের দেশ সম্পর্কে এইভাবে কথা বলতেন, সাপোজ আমাদের দেশে রিসেন্টলি যেভাবে ব্লগার বা যে কোনো মানুষকে ধর্মের নামে হত্যা করা হচ্ছে, রিসেন্টলি এটা একদম রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে। তারপর আচ্ছা, মাঝখানে আমি কিছু আপনাকে একটু ধর্ষণের। একটু পজ করি। আমি কয়েকটা কমেন্ট দেখতে পাচ্ছি, আমি এই কমেন্টগুলোর উত্তর দেওয়া মানে জরুরি মনে করতেছি। আমি আরিফুর রহমান, একজন নাস্তিক, একজন ব্লগার, গত 10 বছর ধরে ব্লগিং করছি। আমি এই শোটা চালু করেছি, এবং এটার আমার একটা বিশেষ বক্তব্য আছে। সেই বক্তব্যের যখন প্রসঙ্গ আসবে আমি তখন সে বিষয়ে কথা বলবো। কেউ যদি আমাকে এখানে পরামর্শ দিতে আসেন, ধর্ম নিয়ে কথা বলা যাবে না। আপনাদেরকে অনুরোধ, দয়া করে আপনারা ফেসবুকে এই পেজটা বন্ধ করে চলে যান। আমাকে খেপাবেন না, আমাকে এসব ফালতু কথা বলবেন না, ওকে? সরি, আমি আপনাকে ইন্টারাপ্ট করার জন্য। আমি এই ধরনের একদমই পছন্দ করি না আমাকে উল্টাপাল্টা পরামর্শ দেওয়া লোকজন। সরি, আপনি ক্যারি অন। যেটা আপনাকে, হ্যাঁ, তা আমি যেটা বলছি, আমি যে টপিকের জন্য কথা বলতে এসেছি আমি সেই টপিকটাতে থাকি। সেটা হচ্ছে যে 13 তারিখ যে শোটা হওয়ার কথা ছিল, যখন এটা পাবলিসিটি শুরু হয় তখন তারা এই আন্দোলনটা শুরু করেন, এবং তারা ফসিলসকে তাদের দেশের ব্যান্ড হিসাবে একটা অভিমত জানান, একটা স্মারকলিপি জানান, যে তোমরা আমাদের দেশের ব্যান্ড হিসাবে একটা আমাদের দেশকে ভালো পছন্দ করে না এরকম একটা ব্যান্ডের সাথে পারফর্ম করতে পারো না। দিস ইজ আমি একটা আমি এখানে ফসিলস। একটু যে বলি, গতকালকে আমি কিন্তু গবেষণা করে দেখলাম যে টুইটারে, কারণ প্রথম যে নিউজটা আসলো বিবিসিতে, সেখানে বলা হলো কি বয়কট মাইলস নামে একটা হ্যাশট্যাগ, এবং সেখানে আমি টুইটারে গেলাম, এবং যে আমি কতগুলো ফেসবুক পেজ দেখলাম, সমস্ত পেজ কিন্তু আমি দেখলাম যখন থেকে খবর চলে আসছে যে কনসার্ট বাতিল হয়েছে, সমস্ত পেজ কিন্তু ডিলিট হয়ে গেল। এবং এই যে কলকাতা গ্রাঞ্জ সোসাইটি নামের একটা, যারা অ্যাকচুয়ালি ইভেন্টটা চালু করছিল যে ওদেরকে ব্যান করো, ওরাই একমাত্র ইভেন্ট চালু করো, তারা কিন্তু তাদের ইভেন্ট ক্যান্সেলও করে দিল। দ্যাট মিনস তাদের উদ্দেশ্য আয়োজিত হয়েছে। এবং যেটা আজকে রূপমের ভিডিওতে আমি দেখলাম, রূপম বলছে যে ফসিল ব্যান্ড অ্যাকচুয়ালি কিন্তু এই দাবিটা করেনি।
দাবি করেছে আরেকটা প্রতিষ্ঠান, এই যে ইয়েস, গ্রাঞ্জ সোসাইটি, তারাও কোনো তাদের প্রতিষ্ঠান না, ক্যান্সেল করে দিয়েছে। কোনো প্রতিষ্ঠান না, যারা তাদের ফলোয়ার, যারা ওখানে নিয়মিত ফ্যানরা। কনসার্ট দেখতে যান, হ্যাঁ। যারা ফ্যান, তারা সবাই মিলে জিনিসের জেনারেল অ্যাক্টিভিটি। এবং ফসিলস যখন এই দাবিটা পায়, তারা দেখেছে যে দাবিটা যৌক্তিক এবং তারা তাদের সেটা তাদের মতো কাজ করেছেন। এবং সবচেয়ে বড় কথা, ইভেন্টটা কিন্তু ক্যান্সেল হয়নি, ইভেন্টটা হচ্ছে। মাইলস সেখানে পারফর্ম করছে না, এবং ফসিলস যেটা বলেছিল যদি মাইলস পারফর্ম করে সেখানে তারা শো করবে না। এটা তাদের ব্যক্তিগত বিষয়, তাদের ডিসিশন। এবার আমি ও একটু তার মানে, ভিন্ন হ্যাঁ, ধারায় যাই। তার মানে মাইলস যেহেতু যাচ্ছে না, ফসিলস তার মানে পারফর্ম করছে। সেটা এখনো তারা অ্যানাউন্স ও করেনি। এখনো তারা অ্যান্স কারণ করে না, রাইট রাইট, এটা আমি জাস্ট ফ্যাক্টটা ঠিক করার জন্য। ফসিলসের স্টেটমেন্ট আমি যতটুকু জানি এটাই ছিল যে মাইলস করলে তারা করবেন না, সেখানে অন্য কোনো ইস্যুস কিন্তু তাদের ছিল না। ওকে। তো এরপর মাইলসের পক্ষ থেকে যে স্টেটমেন্ট দেওয়া হয় সেটা তারা ব্যক্তিগত অ্যাটাক করেন, যেটা আমার ব্যক্তিগতভাবে খারাপ লেগেছে। কারণ আমি আসলে রূপমের ক্লোজ হওয়ার খাতিরে আমি এটা দাবি নিয়ে বলতে পারি তিনি আসলে আমার বিরুদ্ধে যে দাবিগুলো করা হচ্ছে সেগুলো ঠিক না। হ্যাঁ, তো আমার এটা খারাপ লেগেছে যে উনি কোনো দোষ করেননি, ওনাকে কেন। ইভেন আমি একটা উদাহরণ দিয়ে যদি কাজে লাগে, সেটা 21 তারিখে কলকাতাকে বড় শো হয়, কলকাতার টপ 3টা ব্যান্ড ওখানে পারফর্ম করে, এবং আমাদের গুলশান ট্র্যাজেডি ঠিক তার কিছুদিন আগেই হয়। রূপম সেখানে এই গুলশান ট্র্যাজেডির প্রতি তার প্রতিবাদ জানিয়েছেন, এবং তার স্বরচিত একটা গান বাংলাদেশ নামে তিনি সেখানে পারফর্ম করেছেন বাংলাদেশের প্রতি সম্মান জানিয়ে। তো এই ধরনের একটা মানুষকে আমি কিভাবে বলি যে তিনি বাংলাদেশকে গালি দিয়েছেন, তিনি বাংলাদেশ বিদ্বেষী? এটা আমি আসলে সরি টু সে, মানে আমি বিশ্বাস করতে পারলাম না। যেটা ইস্যুস হয়ে গেছে এখন, আমি আরিফ ভাই, আমি যেটা কনক্লুড করব সেটা হচ্ছে, এইরকম একটা ইস্যুস নিয়ে, এই পলিটিক্যালি ইস্যুস গুলাতে পৃথিবী ব্যাপী কিন্তু সব জায়গায় ঝামেলা হয়। যেমন আমি দেখুন, রজার ওয়াটার্স, পিঙ্ক ফ্লয়েডের যে রজার ওয়াটার্স, তিনি প্যালেস্টাইন ইউনিয়নের কি বলবো শব্দ মেম্বার। তো তাকে ইসরায়েল থেকে আমন্ত্রণ জানানো হয়েছে সেখানে একটা শো করতে, তিনি শো করতে রাজি হয়েছেন। শো করতে রাজি হওয়ার 2 দিন আগে ইসরায়েলের একটা অ্যাক্টিভিটিতে তিনি প্রতিবাদ স্বরূপ শোটা করেননি। এবং এটা নিয়ে পৃথিবী ব্যাপী সব জায়গায় প্রত্যেক দেশের মধ্যে একটা তদন্ত থাকে, কেউ পারফর্ম করবে কেউ পারফর্ম করবে না, খেলা নিয়ে লেগে থাকে। পাকিস্তান ইন্ডিয়ার খেলা হয় না, অস্ট্রেলিয়া ইংল্যান্ডের খেলার মধ্যে একটা ঝামেলা থাকে, এগুলো সব জায়গায় আছে। কিন্তু এরকম একটা ইস্যুকে বাংলাদেশ ভারত দ্বন্দ্ব বানিয়ে ফেলার মতো বড় করে দেখানোটা আমার ঠিক জাস্টিফাইড লাগলো না। কারণ আমি আরেকটু উদাহরণ দিই, ঠিক কাউন্টার পার্টে কবির সুমন, আমাদের কলকাতার একজন খুব বিখ্যাত সঙ্গীত শিল্পী, উনি, আমি যতটুকু জানি, 97-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘরের স্থাপনার জন্য 16টি কনসার্ট করে গেছেন, অ্যান্ড ফর ফ্রি, আউট অফ মানি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘরে গেলে এখনো নেম প্লেটে তার নাম দেওয়া আছে। সেই একই মানুষটাকে 2009 সালে আমরা আমন্ত্রণ জানালাম আমাদের এখানে শো করতে, এবং তখন আমাদের কিছু তথাকথিত প্রগতিশীল আন্দোলন করলেন যে কোনো ভারতীয় শিল্পীকে আমরা নাট্যমঞ্চে অনুষ্ঠান করতে দিব না। ওকে, ফাইন। কিন্তু সেই একই মানুষটাকে সেই একই প্রগতিশীল লোকেরা 1997 সালে এনে মুক্তিযুদ্ধ জাদুঘরের স্থাপনা করে দিয়েছিলেন। দ্বিচারিতা আমাদের তরফ থেকেও আছে, কলকাতার তরফ থেকেও আছে, দোষটা সব জায়গায় আছে, সব জায়গায় নেগেটিভ সাইডটা আছে। কলকাতায় কিরকম দ্বিচারিতা? যেমন দেখেন, কলকাতার আমি উদাহরণটা দিই, যে জিনিসগুলো খুব প্যাথেটিক সেই জিনিসগুলো আমাদেরও আছে। ধরেন আমি লিখলাম যে, কথার কথা আমি বললাম যে কলকাতার আর্টিস্টের এই জিনিসটা ভালো না, আমি একটা মিউজিক্যাল সাইড নিয়ে কথা বলছি, বা কলকাতার মিউজিক্যাল ব্যান্ড গুলা বাংলাদেশের সাথে কম্পিট করার মতো বা বাংলাদেশের সাথে তুলনা করার মতো জায়গায় এখনো পৌঁছায় নাই। সেখানে গিয়ে তারা এমন এমন ইস্যুস টেনে এনে গালাগালি শুরু করেন কিছু মানুষ, আমি কিছু মানুষের কথা বলছি স্পেসিফিক্যালি, যে যারা এই যে 71 সালে ইন্ডিয়া না থাকলে বাংলাদেশ স্বাধীন হতো না, ইন্ডিয়ার জন্যই বাংলাদেশ বেঁচে আছে, এই ধরনের চিপ, ভালগার এবং সবচেয়ে বড় কথা অপ্রয়োজনীয় যেই জায়গাটা আমাদের কথাই বলছি না ওই টপিকসে, সেই টপিকস গুলো এনে জায়গাটাকে পচায় ফেলেন। সেম কাজটা আমাদের দেশ থেকেও হয়। কিন্তু আপনি কথা বলবেন খেলা নিয়ে, ওখানে ঢুকবে রূপম ইসলাম। আপনি কথা বলবেন রূপম ইসলাম নিয়ে, ওখানে ঢুকবে ফেলানি। প্রত্যেকটা জায়গার প্ল্যাটফর্ম কিন্তু আলাদা। আর যখনই আপনি মাইলস এবং ফসিলস নিয়ে কথা বলছেন, কথাটা কিন্তু এই কনসার্ট এবং এই কনসার্ট কেন সমস্যাটা হচ্ছে এটা নিয়ে কথা বলা দরকার ছিল। সেখানে ফসিলসের সাথে ফেলানি কেন, মাইলসের সাথে তার পলিটিক্যাল ওরিয়েন্টেশন কেন, আই ডোন্ট কেয়ার। দ্য থিং ইজ দ্যাট হোয়াট ইজ, যেটা আমাদের সাথে হয়েছে সেটাকে আমাদের সাথে কোনো অনাচার হয়েছে কিনা।
এবং যারা আমাদের দেশের স্বাধীনতার বিরোধিতা করেন তাদেরকে যদি একটা দেশে শো করতে দেওয়া না হয়, সেটা কখনোই আমার দেশের জন্য অপমান না। কারণ আমার তারা স্বাধীনতার বিরোধিতা করেন, সেই জায়গায় তারা তো আমাদের, আমি আশা করি বুঝাতে পারছি আমি কি বলতে না, চাচ্ছি। আমরা মনে স্বাধীনতা, হয় আমরা ভালোই বুঝছি, এবং আপনি চমৎকারভাবে জিনিসটা ব্যাখ্যা করছেন, এবং সেজন্য এবং আপনাকে লাস্ট লাস্ট অসম্ভব একটা জিনিস ধন্যবাদ। বলবো, এই জিনিসটা বড় হওয়ার কারণে যেটা হচ্ছে, একটু আমার মাথায় যে জিনিসটা হঠাৎ করে ক্যাচ করলো, সেটা হচ্ছে 2010 সালে, সরি 2000 সালে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পায় ক্রিকেট টিম, আমাদের ক্রিকেট টিম। আজকে 16 বছর হয়ে গেল, বাংলাদেশ টিম কখনো ইন্ডিয়াতে একটা ট্যুর করতে পারলো না। ইন্ডিয়া এসেছে, বাংলাদেশ কখনো যায়নি। এটা কিন্তু আইসিসির যে রুলস, আমি যতটুকু জানি, ফেয়ার প্লেইং যে রুলস বা যেই পলিসি ওদের আছে, এটা কিন্তু কাভার আপ করে না। এটার পিছনে কোনো সেই কারণ আছে বলে কি জানেন? আমি, কারণ থাকতেই পারে, বাণিজ্যিক কারণ থাকতে পারে, যে কোনো পলিটিক্যাল কারণ থাকতে পারে, সেটা আমার ইস্যুজ না, বাট সেটা ঠিক না, আমি সেটা বলতে যাচ্ছি, যেটা হয়েছে সেটা ঠিক না। হুম। এবং সেই জায়গাটা থেকে যেটা হচ্ছে, এই বছর চাপের মুখে ভারত অ্যানাউন্স করেছে যে এই বছর বাংলাদেশ ক্রিকেট টিম ভারত একটা ট্যুর করতে যাবে, ফুল সিরিজ ট্যুর। এখন আমরা যদি মাইলস বা ফসিলস বা তাদের অনুষ্ঠান করা নিয়ে একটা ব্যক্তিগত পলিটিক্যাল বা দ্বন্দ্ব, সামান্য একটা দ্বন্দ্ব, এটাকে যদি বাংলাদেশ ভারত মুখোমুখি দাঁড় করায় দিই এবং এটাকে এত বড় করে ফেলি, এই জিনিসটা কিন্তু আরো খারাপের দিকেই যাবে। ওয়েল, কালকে যদি, গত কয়েক বছরে কিন্তু বাংলাদেশ ভারত মুখোমুখি দাঁড়িয়ে গেছে বেশ কয়েকবার বিভিন্ন ইস্যুতে। ইনফ্যাক্ট এই ইস্যুটা শুরু হওয়ার আগে আগে আমরা সুন্দরবন নিয়ে বাংলাদেশের ভিতরে প্রতিবাদ ইয়েস, করছিলাম। ইয়েস, এবং দ্যাট ইজ পলিটিক্যাল পার্ট, এন্ড পলিটিক্যাল পার্ট শুড বি টেকেন কেয়ার অফ পলিটিক্যালি। যখন ওয়েল, আমরা কথা এই বলছি ফসিলস সুন্দরবন এবং ইস্যুটা কিন্তু কি আমরা শুধুমাত্র পলিটিক্যাল বলতে পারি না, এটা এটা সোশিও পলিটিক্যাল ইস্যুস, ওয়েল, হ্যাঁ, মানে পলিটিক্যাল সেটার রাউন্ড সাথে কি, দেওয়ার সেটা চেষ্টা করলে সেটা ব্যাপারটা ঝামেলা হয়ে যাবে, কিন্তু হ্যাঁ, সেটার সাথে কি মাইলস ফসিলস এর দ্বন্দ্বের কোনো সম্পর্ক কোনো আছে? সম্পর্ক বা এখানে নাই। মাইলস, কিন্তু সমস্যাটা হচ্ছে সাধারণ মানুষ কিন্তু এই যে সেপারেশনগুলা, এগুলা অতটা হয়তো দক্ষ তারা না। তাদের সামনে যেভাবে প্রেজেন্ট করা হয়, এই যে বাঁশের কেল্লা টাইপের পত্রিকা, অথবা যে সমস্ত যারা এজেন্ট আছে, আমি বলবো বারবার আবার বলবো যে পাকিস্তানি এজেন্ট বা ইসলামিজমের এজেন্ট, যারা বাংলাদেশের মানুষকে ভারত থেকে আলাদা করে দিতে চায়, বাংলার সংস্কৃতিকে পশ্চিমবঙ্গের যে বাংলা সংস্কৃতি তার থেকে আলাদা করে দিতে চায়, এই আলাদা করে দেওয়ার ইচ্ছা থেকেই এই বাংলাদেশ ভারতকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া। এবং আমার কাছে এটা একটা ইন্টেনশনাল অ্যাক্টিভিজম মনে হয়। এবং সেই জন্য গতকালকের আলোচনায় আমি কিন্তু আলাদা করে বলেছি সবাইকে যে এই ব্যাপারে সবাইকে এক ধরনের সতর্ক থাকা দরকার। যে ধরনের কোনো প্রচেষ্টা যদি আমাদের সামনে চলে আসে, আমাদের উচিত হচ্ছে এটাকে আইডেন্টিফাই করা এবং এটা একটা কাউন্টার প্রোপাগান্ডা শুরু করা। এটা হচ্ছে আমার হ্যাঁ, আমার আমার বক্তব্য। কথা হচ্ছে যে যদি আমাদের দেশের সাথে কোনো অনাচার হয়, সেটা যে ক্ষেত্রে, যদি এখানে মাইলসের কোনো দোষ না থাকতো এবং তাদেরকে ইন্টেনশনালি পারফর্ম করতে দেওয়া না হতো, সবার আগে যে মানুষটা প্রতিবাদ করতো সেটার নাম হচ্ছে আমি, সেটা আমি। কারণ আমার দেশের ব্যান্ডের অধিকার আছে, তাদেরকে ইনভাইট করা হয়েছে একটা দেশে শো করতে, তারা শো করতে পারবে না কেন? কিন্তু আমি যখন দেখলাম যে যে কারণে তাদেরকে শো করতে দেওয়া হচ্ছে না বা প্রতিবাদ করা হচ্ছে, এবং রূপম একটা খুব সুন্দর কথা বলেছেন, সেটা হচ্ছে ওনারা শোটা ক্যান্সেল করার পিছনে আরো একটা কারণ আছে। যেভাবে ছেলেপেলেরা ওখানকার এটাকে খুব ইমোশনালি নিয়েছে, সেই সময় মাইলস পারফর্ম করার সময় যদি শোতে কোনো অকারেন্স হয়, সেটা কিন্তু সবার জন্যই বিব্রতকর একটা পরিস্থিতি ক্রিয়েট হবে। সেই শুধুমাত্র তাগিদ থেকেও বিব্রত না, এটা মানে জীবন হানিকারীও আরো হতে বড় পারতো। হতে পারতো, এবং এটা নিয়েই কিন্তু বিশাল একটা ইস্যুস ক্রিয়েট হতে পারতো, যেটা আসলেই বাংলাদেশ ভারত ইস্যুস। বিকজ তখন কিন্তু যদি মাইলস ওখানে পারফর্ম করতে যায়, মাইলস ইজ দেয়ার গেস্ট এন্ড দে আর পারফর্মিং দেয়ার এজ এ রিপ্রেজেন্টেটিভ অফ বাংলাদেশ, এবং সেখানে যদি তাদের নিরাপত্তার কোনো সমস্যা হয়, সেই সমস্যাটা নিয়ে কিন্তু বাংলাদেশ সরকারও মাথা ব্যথা আহ, রাখাটা জরুরি, বিকজ দে আর কালচারাল রিপ্রেজেন্টেটিভস। তো জিনিসটা বড় হওয়ার আগেই, এবং আমার সবচেয়ে বড় আফসোসটা আরেক জায়গায়, মাইলস জানতো, মাইলস জানে যে তাদের অ্যাক্টিভিটির কারণে সেখানে তাদের প্রতি একটা আহ, বিরূপ মনোভাব সৃষ্টি করা আছে অলরেডি, এবং এটা খারাপের দিকে যেতে পারে। এবং তারা ওপেনলি অ্যানাউন্স করেছেন মাইলসের কখনো ইন্ডিয়াকে দরকার নেই ফর বিইং এ মাইলস, ইটস ফাইন। বাট এত বড় কথা বলার পর সে কথাটা আপনাদের রাখা উচিত ছিল। আপনার কাছে একটা শোয়ের অফার আসছে, আপনি শোটা তাহলে কেন নিলেন, শোটা কেন করলেন? এক্স্যাক্টলি, আজকে ফেসবুকে আমি দেখলাম মানুষ ভালোই ই করতেছে, বলতেছে এক কারোর প্রতি আপনি রাগ দেখালেন, ঘেউ ঘেউ করলেন, তারপর যখন একটা হাড্ডি ছুড়ে দিল আপনি হাড্ডি মুখে নিয়ে দৌড় দিলেন। এটা হইতেছে এক ধরনের দৌড় দিলেন চারিত্রিক এবং দ্বিচারিতা। এবং তারপর হাড্ডিটা কেড়ে নিয়ে বললে চলে যাও, এখন আপনার খুব মন খারাপ। ওয়াই? এখন আবার ঘেউ ঘেউ শুরু করছে, এটাই তো। ভাই মানে এই দ্বিচারিতাটা কেন? আপনি যদি বলে থাকেন আমি শো করবো না, শো করেন না, কোনো সমস্যা নেই, স্যালুট হুম, ইউ। বাট হুম। যদি বলেন শো করবো না, তারপর শোটা করতে যাবেন, দিস ইজ
না, এখানে কি এটাই তো বলবো। হচ্ছে আমার আগের যে পয়েন্ট, আমি আবার চলে যেতে যাচ্ছি যে এদের ক্যারেক্টার এবং মরাল এই দুটোটার মধ্যেই সমস্যা আছে। কারণ আপনি যেটা বললেন, যেমন রূপম, তার আজকে 25 মিনিটের ভিডিওটা আমি দেখলাম, এবং খুবই ডিসেন্ট কথাবার্তা, ওনার মধ্যে বিনয় আছে, ওনার মধ্যে কনসিস্টেন্সি আছে, এবং উনি চেষ্টা করছেন আসলে যে ইউনো পরিস্থিতিটাকে শান্ত রাখার এবং পরিস্থিতিটাকে এক ধরনের সিভিল রাখার। কিন্তু আমি এই হামিন শাফিনের যে ভিডিওটা দেখলাম, প্রথম কথা হচ্ছে এরা বাংলাদেশের বিশিষ্ট ব্যান্ড, কিন্তু তাদের ভিডিওর কোয়ালিটি এত খারাপ কেন? মনে হচ্ছে যেন অন্ধকারে কোনো এক চিপাগলির ভিতর দাঁড়ায় তারা বিচ্ছিরি একটা মোবাইল ক্যামেরা দিয়ে রেকর্ড করছে। তারা কি আরেকটু ভালো কিছু রেকর্ড করতে পারতো না? সে তুলনায় রূপমের মানে তার ভিডিও ভয়েসটা, মেসেজটা খুব ভালো ছিল। এবং একের পর এক তারা আকাম করে গেছে, এবং যখন সেই ইন্ডিয়াতে যেয়ে তারা কিন্তু আবার প্রোগ্রাম করার জন্য মত দিয়েছে, এবং আবার এখন বলতেছে আমাদের ইন্ডিয়াতে দরকার নাই। আমার তো মনে হয় বাংলাদেশে এরপরে ওই তাদেরকে ফলোয়ারকারী ওই বাঁশের কেল্লা সম্প্রদায় ছাড়া তাদেরকে খুব বেশি আর কেউ পাত্তা দিবে না। এটা হচ্ছে আমার আগে অপিনিয়ন। থেকেই। এবং আমার একটা অনুরোধ থাকবে, যদি মাইলসের কেউ এটা দেখে থাকেন, বা আমার মনে হয় ওনা দেখবেন, আমি এমন কেউ না যে আমার ভিডিও দেখার জন্য মাইলসের সময় হবে, বাট আমার রিকোয়েস্টটা হচ্ছে যে হামিন ভাই, শাফিন ভাই আমাদের শ্রদ্ধেয় মিউজিশিয়ান হিসেবে, অত্যন্ত শ্রদ্ধেয় অনেক বড় মানুষ মিউজিশিয়ান হিসেবে। ওনারা যখন কোনো স্টেটমেন্ট দেবেন, আমরা আশা করব সেই স্টেটমেন্টটা কোনো বিতর্ক সৃষ্টিকারী স্টেটমেন্ট হবে না, বিকজ ওনারা সবসময় আমাদের ব্যান্ড মিউজিককে অন্তত রিপ্রেজেন্ট করেন। ওনাদের পলিটিক্যাল অর্গানাইজেশন যাই হোক, ওনাদের চিন্তা ভাবনা যাই হোক, ওনারা বাম্বার প্রেসিডেন্ট হামিন ভাই, এটা যদি উনি ভুলে যান, এটা আমাদেরকে খুব পীড়া দেয়, খুব কষ্ট দেয়। তাহলে এখন কি আমাদের এটা উচিত না যে যারা সঙ্গীত শিল্পী আছে, যারা ব্যান্ড সঙ্গীত আছে, তাদেরকে বলা যে এদেরকে বাম্বার প্রেসিডেন্টশিপ থেকে নামিয়ে দেওয়া? এরা তো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার যোগ্য না। এটা আমি বাম্বার মেম্বার না, আমি মিউজিশিয়ান না, এই বিষয়টা তাদের ব্যাপার, তাদের নিজস্ব ব্যাপার। ওয়েল, কিন্তু তাদের আমি আবার বিজনেস বলছি, যেহেতু আমাদেরকে নিয়ে, আমরা হচ্ছি তাদের এক ধরনের পণ্য, যে তারা আমাদেরকে আমরা তাদের ফ্যান, এবং তারা আমাদের উপর রিলাই করে টিকিট সেলস এবং সিডি সেলসের জন্য। সো আমাদের একটা অপিনিয়ন থাকা উচিত, এবং এ ধরনের নৈতিকভাবে স্খলিত মানুষ আমার মনে হয় না যে বাম্বা বা এর ধারে কাছেও থাকা উচিত। এখানে মানে সেকুলার এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের যারা আছেন, বা অ্যাটলিস্ট যারা বাঁশের কেল্লাকে সমর্থন করেন না বা জামাতকে সমর্থন করেন না, এ ধরনের লোকজনই বাম্বায় এখন আমি বলবো দায়িত্ব নেওয়া উচিত, এবং মাইলসের একটা শাস্তি পাওয়া উচিত এ থেকে। এটা তাদের এটা আমার অপিনিয়ন নিজস্ব জানালাম, আপনার এখানে কমেন্ট না অবশ্যই। করলেও চলবে। আর লাস্ট যেটা আমি বলতে চাচ্ছি, আমার একটা লাস্ট ওপিনিয়ন, সরি আমি ইন্টারাপ্ট করছি, তারপর আমার কোনো না, কথা নেই। ক্যারি অন, ক্যারি অন। মাইলস ওখানে শো করছে না, এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। সত্যি কথাটা হচ্ছে এটাই, আমরা চাই চাই অবশ্যই আমাদের দেশের ব্যান্ডগুলো ওখানে শো করবে, ওদের দেশের ব্যান্ডগুলো আমাদের এখানে আসবে, কালচারাল এক্সচেঞ্জ হবে, যেই কারণেই হোক মাইলস শো করছে না, ওখানে বাজাচ্ছে না, দিস ইজ নট ডান। এবং এই ধরনের অকারেন্স যেন ভবিষ্যতে না হয়, এই ব্যাপারটা যেন আমরা দুই পক্ষই সতর্কতার সাথে জিনিসটা ডিল করি, যেন এই ধরনের অকারেন্স কখনো ক্রিয়েট না হয়, বিকজ আমাদের সম্পর্কটা সৌহার্দ্যের হওয়া উচিত, আমাদের সম্পর্কটা কখনোই মুখোমুখি দাঁড়ানোর সম্পর্ক না। হুম, এটা এটাই এ ব্যাপারে আমার সম্পূর্ণ পক্ষ থেকে। একমত। ইনফ্যাক্ট এই যে বললাম তো যে মুখোমুখি দাঁড় করিয়ে দেবার জন্য যারা চেষ্টাটা করে, তাদেরকে কিন্তু আমাদের তাদের ব্যাপারে সতর্ক থাকা উচিত। তাদের সমস্ত হ্যাঁ, পদক্ষেপগুলো খুব চালাক অবশ্যই। পদক্ষেপ হয়। সেই চালাকিটা আমাদের ধরে ফেলা উচিত, এবং ধরে ফেলে সেটাকে সাইজ করার জন্য ব্যবস্থা নেওয়া উচিত। এবং আমার মনে হয় আম, ওনাদেরকে যদি আমরা কি বলবো, মাইলসকে বাদ দিয়ে এখন যদি বাংলাদেশের অন্য কোনো ভালো ব্যান্ড ওখানে যেতে পারে, আমার মনে হয় বাংলাদেশের জন্য সেটা ভালো হবে, বা কলকাতার জন্য সেটা ভালো হবে। আদারওয়াইজ পুরো ঘটনাটা এক ধরনের কি বলবো, স্কার, এক ধরনের ক্ষত হিসেবে থেকে যাবে। আহ, ক্ষত যখন হয়, ক্ষত তো ট্রিটমেন্টও আছে, আই হোপ এটা কোন থেকে ট্রিটমেন্ট হবে। এবং এটাকে এত বড় করে বাংলাদেশ ভারত দ্বন্দ্বের দিকে যারা নিয়ে যাচ্ছেন, তাদের ইন্টেনশনটা কি, তাদের কারা করছেন এটা, এটাও মনে হয় একটু আমাদের চিন্তা করার বিষয় আছে। Well, মানে এই সংস্কৃতি, মুখোমুখি আপনি দাঁড় যেহেতু করে। একজন সংস্কৃতি কর্মী, আপনি কিন্তু খুব ভালো করে জানেন যে উত্তেজিত মাথায় ঘৃণা নিয়ে সংস্কৃতি চর্চা হয় না, তাই না? হয় না, কখনোই হয় না, কখনোই হয় না। তাহলে এবং আমাদের মাথা হেট, শান্ত করতে হবে, হৃদয় শান্ত করতে হবে, এবং আম, উই চিন্তা শুড থেকে আসলে টেক দ্য থিংস পজিটিভলি, উই শুড ট্রাই টু এক্স্যাক্টলি। থিঙ্ক দ্যাট, টেক দ্য থিংস পজিটিভলি। তাহলে আপনারা যারা কালচারাল অ্যাক্টিভিস্ট আছেন, এবং আপনারা যারা কালচারাল অর্গানাইজার আছেন, তাদের কিন্তু উচিত সামহাও এই ক্ষতটাকে নিরসন করার জন্য কোনো না কোনো একটা ব্যবস্থা নেওয়া। দরকার হলে আপনারা ইন্ডিয়ার কোনো একটা সাংস্কৃতিক দলকে বাংলাদেশে এনে যৌথ কনসার্ট করেন, যাতে এই যে এক ধরনের মুখোমুখি দাঁড়িয়ে যাওয়ার এক ধরনের বিষাক্ত একটা আবহ, এই যে যারাই সৃষ্টি করে থাকুক না কেন, জামাতের, আমি বলবো ইন্ডিয়ার ভিতরেও কিন্তু এখন ইসলামিক জঙ্গিবাদ বাড়ছে, ইভেন
ভারতীয় যে আপনার হিন্দু জঙ্গিবাদ, যেটা আপনার আরএসএস, ইয়েস, আরএসএস, এই যে ইয়েস। মোদির তারা কিন্তু একজন আরেকজনকে সাথে যুদ্ধ করে এবং তারা দেখে যে এই আম, উগ্র ধর্মীয়বাদ, যেটা ধর্মান্ধতা, এটা কিন্তু জয়ী হচ্ছে এন্ড অফ দ্য ডে। ইসলাম এবং হিন্দু মারামারি করছে, তার মানে এই না যে দুইটা ধর্মই কি বলবো এটাকে দুর্বল হচ্ছে। আসলে কিন্তু যেটা হয়, তারা মারামারির থেকে শক্তি অর্জন করে। এবং তাদের এই দিন মারামারিটা শেষে দিন কন্ট্রোল শেষে করতে আমি পারে যে কথাটা সংস্কৃতি। আমি যে কথাটা বলছিলাম যে পজিটিভ নেগেটিভ সাইড সব জায়গায় আছে। আমি যদি আমার দেশ, ওই দেশ নিয়ে খারাপ কথা বলি, তারা যদি আমার দেশ নিয়ে একটা খারাপ কথা বলেন, তখন আমার কেমন লাগে? খারাপ কথা অবশ্যই বলবো, প্রতিবাদ করবো। আর প্রতিবাদের ভাষাটা রেপ ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড কিংবা হ্যাঁ, আহ, এই ধরনের, এটা তো প্রতিবাদ হইলো না, এটা তো হলো যে আপনি তাকে খোঁচা মারলেন। এই এবং জন্যই সে আমি যখন বলবো সেম, যে এই ঘটনা থেকে আসলে শিক্ষা নেওয়া উচিত আমাদের, যারা এই যে সংস্কৃতি কর্মী আছেন অথবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব আছেন, যারা মহারথী সেলিব্রিটি, তাদের মুখটা সামলাতে বলবো। এবং যদি তাদের কেউ বিশেষ কোনো জায়গা থেকে মোটা অঙ্কের সম্মানী পাওয়ার কারণে তারা যদি এই দায়িত্ব পালন করে থাকেন, এক ধরনের অ্যাক্টিং করে থাকেন, তাদেরকে বলবো এইসব অ্যাক্টিং আর না করতে। আমি একটা উদাহরণ দেই। আলমগীর নামে একজন চলচ্চিত্র অভিনেতা ছিলেন, রাইট? একটা ইউনো তখনকার দিনে হয়তো জনপ্রিয় ছিল, কিন্তু ইদানিং ফেসবুকে তার কিছু কর্মকাণ্ড আমি দেখতে পাই। মাঝে মাঝে সে বলে পহেলা বৈশাখ হচ্ছে হিন্দুয়ানি, এবং এটা তো আমাদের দরকার নাই কারণ আমরা মুসলমান। আমার মনে হয় এই লোকটা আইদার সে একটা গাধা, অথবা তাকে কেউ বলছে আপনি এই কাজটা করেন এবং এই কথাটা বলেন, যাতে আপনার যারা ফলোয়ার, যারা আপনাকে বিশ্বাস করে এক ধরনের নায়ক হিসেবে, তারা যাতে আপনার কথাটা শুনে। অর্থাৎ তাদের সেলিব্রিটিজমটাকে তারা অ্যাবিউজ করতেছে। এই ধরনের অ্যাবিউজ বাংলাদেশের যে সমস্ত সেলিব্রিটিরা করেন, মাথার মধ্যে 3 মণ ওজনের হিজাব পরে ঘুরে বেড়ান, কারণ এটা আমাদের সংস্কৃতি না। আমাদের সংস্কৃতি ধ্বংস করার জন্যই তারা কিন্তু এই কাজে নেমে যান। আমি দেখেছি যারা বাংলাদেশের প্রগতিশীলতার বিপক্ষে, স্বাধীনতার বিপক্ষে কথা বলেছেন, তারা এট দ্য এন্ড অফ দ্য ডে তারা কেউ কিন্তু নিজের জায়গাটা ধরে রাখতে পারেননি। এবং এটাই সবচেয়ে কনসার্ন করার বিষয়, কারণ বাংলাদেশের মানুষ দিন শেষে, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়। এবং সেই জায়গাটাকেই সবসময়, দিন শেষে তারা ভুল হতে পারে, ডাইভার্টেড হতে পারে, যে কোনো কিছু হতে পারে, দিন শেষে কিন্তু তারা ঠিকই জানে হু ইজ রাইট অ্যান্ড হু ইজ রং, হোয়াট শুড বি ডান, হোয়াট শুড নট বি ডান। ওই সো ব্যাপারটা হচ্ছে এই, আমরা কিন্তু আগাতে পারছি না সংস্কৃতির দিক দিয়ে। আমার কাছে মনে হয়, আমি বাংলাদেশের বাইরে যদিও থাকি, কিন্তু বাংলাদেশ নিয়ে খোঁজ খবর রাখার চেষ্টা করি, এবং সেটা থেকে আমার যে অনুভব, সেটা হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি জগৎ আমাদের যেদিকে এগোনোর কথা ছিল সেদিকে কিন্তু এগোচ্ছে না। কষ্টকরভাবেই আমরা আসলে এক ধরনের টিকে আছি। বাংলাদেশের লাস্ট ভালো ব্যান্ড সিডি বা ক্যাসেট বের হয়েছে কবে আমি জানি না, এবং সেটা তরুণদের মাঝে চমৎকার হিট করছে কবে আমি সেটা জানি না। হয়তো ছোটোখাটো কাজকর্ম হয়, কিন্তু আমরা যখন বড় হয়েছি 80-এর দশকে, 90-এর দশকে বাংলাদেশে, তখন সঙ্গীতের সাথে তারুণ্যের যে একটা যোগ ছিল, সেটা আজকের দিনে কোথায় আমি জানি না। আমার মনে হয় এই ব্যাপারগুলো আমাদের আরও নিয়ে চিন্তাভাবনা করা উচিত। কি বলেন? অবশ্যই অবশ্যই, মানে টোটাল জিনিসটাই আসলে হতাশাজনক। এবং আমি আসলে কিছু বলার নাই, আমি যা বলার বলেছি আসিফ ভাই। হ্যাঁ, না, এটা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। এবং আমি এখানে কিছু স্পেসিফিক পয়েন্ট তৈরি করতে চাচ্ছিলাম, যে শামীন শাফিন যেই পরিবার থেকে আসছেন, সেই পরিবারে তাদেরকে যে ধরনের নৈতিকতা শিক্ষা দেওয়া হয়, সবাই ইসলাম শব্দটা শুনেই তাদের কান বন্ধ হয়ে গেছে। আমার পয়েন্ট হচ্ছে, বাংলাদেশে ইসলাম কিন্তু ছিল, সবসময়ই ছিল, কিন্তু বাংলাদেশের মানুষ এই ধরনের ছিল না। এই ইসলাম হচ্ছে ওহাবি ইসলাম, মওদুদি ইসলাম, যেটা আসলে আপনার পলিটিক্যাল ইসলাম। পলিটিক্যাল ইসলামবাদী লোকজন নষ্ট করে সব কিছু। সুতরাং আম, ওই ব্যাপারে আমাদের সচেতন হওয়া দরকার। ইভেন জঙ্গিবাদ নিয়ে যখন আর ব্যাপার স্যাপার শুরু হলো এই কয়েকদিন, গত 2-3 সপ্তাহ যাবৎ, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষের মধ্যে পলিটিক্যাল ইসলাম বিষয়ে চিন্তাভাবনা শুরু হচ্ছে। আমার এখানে কয়েকজন কমেন্ট করছেন, বাজে বাজে কমেন্ট করছেন। আমি নিশ্চিত এরা হচ্ছেন সেই পলিটিক্যাল ইসলামিস্ট ঘরানার লোকজন। বাংলাদেশে এই ধরনের লোকজনকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, খুব ভালো কথা, বাংলাদেশের 90% মানুষ মুসলিম, খুব ভালো কথা, কিন্তু ইসলাম যখন থেকেই পলিটিক্যাল হয়ে যাবে, তখন থেকে আমাদের শত্রুতে পরিণত হবে। এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা। কমপ্লিটলি, মানে যারা কমেন্ট করছেন বা যাই হচ্ছে, এই বিষয়টা কমপ্লিট আউট অফ দ্য টপিক। যে টপিকটা নিয়ে আমরা ছিলাম, সেই টপিকটাতে মনে হয় মানে যা বলার যথেষ্ট হয়েছে হ্যাঁ, আমরা আসলে। সেটা দিস বলছি, ইজ, এবং সেজন্য আপনাকে জি ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কিন্তু জি এন্ড অফ দ্য ডে আমাদের গোড়ায় ফেরত যেতে হবে, এবং সমস্ত অ্যাসপেক্ট আমাদের চিন্তা করতে হবে। আমি আপনাকে বিপদে ফেলতে চাই না। এটার এখানে যা বলা হচ্ছে, আমার মুখ থেকে যেটা বলা হচ্ছে, সেটা সম্পূর্ণ আমি দায়িত্ব নিচ্ছি, এবং আশা করি আমার এখানে আপনি কথা বলা আপনার তেমন কোনো সমস্যা হবে না। কিন্তু আমি যে শেষ করতে চাচ্ছি আসলে এখন আস্তে আস্তে, কারণ আমাদের প্রায় 1 ঘন্টা 26 মিনিট হয়ে যাচ্ছে, এবং আমার মনে হয় ফেসবুক 1.5 ঘন্টার বেশি কথা বলতে দেয় না। তো
রূপম ইসলামকে আমাদের তরফ থেকে বলবো এক ধরনের কৃতজ্ঞতা যে উনি মাথা ঠান্ডা রেখে কথা বলেছেন এবং হামিন শাফিনের মতন আবারও আক্রমণ করেননি, এবং আশা করব যে তারা একদিন বাংলাদেশে কনসার্ট করতে আসবেন। যে ক্ষতটা হয়েছে সে ক্ষতটা কি বলবো আম, আহ, আপনার ঠিক হবে, এবং একটা সময় বাংলাদেশের ভেতরে এই যে ঘৃণার চর্চাটা এক সময় না এক সময় বন্ধ হবে। তো আজ অবশ্যই আমাদের দেশের ব্যান্ডরাও চেষ্টা করতে যাবেন এবং তারা সমাদৃত হবেন আশা হ্যাঁ, করি। অবশ্যই। আপনাকে ধন্যবাদ। এই আপনার চর্চা চালিয়ে যান, নিজের নিরাপত্তার দিকে খেয়াল রাখেন। আমি আপাতত আস্তে আস্তে বিদায় নিচ্ছি। আরিফুর রহমান লন্ডন থেকে। যারা আমার এই ভিডিও দেখলেন, যারা ইউটিউবে ভিডিও হয়তো পরে দেখবেন, আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কারণ এই কথাগুলো বাংলাদেশে ভেতরে কমই বলা হয়। কারণ হচ্ছে দেশের ভিতরে সাতানাধারা এবং নানান রকম ভীতির কারণে। তো কিন্তু কথাগুলো বলা দরকার। বাংলাদেশের যে সেকুলার এবং বাংলাদেশের যে আপনার ধর্মনিরপেক্ষ আপনার বাঙালি চরিত্র, এটাকে বজায় রাখার জন্য আমাদের আসলে যুদ্ধ করে যেতে হবে, এবং সংস্কৃতি যুদ্ধের একটা অস্ত্র। সুতরাং আমাদের সবাই যদি সবাইকে শক্তিশালী করি, তাহলে হয়তো আমরা একদিন জয় হতে পারবো। যুদ্ধটা যে কারণে হয়েছিল সেই কারণটা হয়তো আবার সে সোনার বাংলা ফেরত পাবো। তো ইশতিয়াককে ধন্যবাদ আবারও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আরিফুর রহমান লন্ডন থেকে। ইশতিয়াক বাংলাদেশ থেকে কথা বলছেন। সবাই ভালো থাকুন, এবং আবারও কোনো একদিন দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন। শুভেচ্ছা।